ওকে, হয়েছে। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা যারা এই মুহূর্তে ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছে এবং হবে, সবাইকে ঢাকা কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় সম্পর্কে বেশ তোমাদের অনেকেরই বিভিন্ন ধরনের ধারণা থাকতে পারো বা শুনে থাকতে পারো, কিন্তু কোনো ধরনের প্রেজুডিস আমরা প্রয়োগ না করে বা এগুলোতে বিশ্বাস না করে আমরা শুরু থেকেই এই অধ্যায়ের সাথে যদি ওতপ্রোতভাবে জড়িত থাকি, তাহলে বিষয়টি আমাদের জন্য অত্যন্ত একটি সহজ চ্যাপ্টারে পরিণত হবে, এটা আমার বিশ্বাস। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে তোমরা হোয়াইট বোর্ডে দেখো, আমি অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা লিখেছি। তো স্থিতিবিদ্যার পূর্ব যে পার্ট হচ্ছে, অর্থাৎ এটা বলবিদ্যার একটি অংশ। বলবিদ্যা, যার ইংরেজি হচ্ছে মেকানিক্স, বলবিদ্যাকে দুইটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে স্থিতিবিদ্যা আর একটি হচ্ছে গতিবিদ্যা। আমরা অষ্টম অধ্যায়ে স্থিতিবিদ্যা আলোচনা করব এবং নবম অধ্যায়ে গতিবিদ্যা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, স্থিতিবিদ্যায় আলোচনা হবে সেই সকল বস্তু যেগুলো বলের ক্রিয়ার প্রভাবে বস্তুগুলি স্থির থাকবে, সেই সকল বল নিয়ে আমরা আলোচনা করব। আর গতিবিদ্যায় আলোচিত হবে সেই সব বেগ, ওখানে আমরা বল না বলে বেগ বলবো, সেই সব বেগ যাদের ক্রিয়ার ফলে বস্তুগুলি গতিশীল থাকবে, সেগুলো আলোচনা হবে গতিবিদ্যায় নবম অধ্যায়। আর অষ্টম অধ্যায়ে আলোচনা হতে যাচ্ছে স্থিতিবিদ্যা বা স্ট্যাটিক্স। তোমরা সাথে সাথে ইংরেজিটা একটু মনে রাখবা, তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। তো এখানে তোমাদের জন্য একটি ইনফরমেশন হলো যে আমরা বলবিদ্যা পড়তে যাচ্ছি। বলবিদ্যার দুটি শাখা আছে, একটি হচ্ছে স্থিতিবিদ্যা আর একটি হচ্ছে গতিবিদ্যা। স্থিতিবিদ্যায় আলোচনা হবে সেই সব বল যাদের ক্রিয়ার ফলে বস্তু স্থির থাকে, আর গতিবিদ্যায় তোমরা দেখতে পাচ্ছ সেখানে বেগের ক্রিয়ার ফলে বস্তু কি থাকবে, গতিশীল থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু বলের বিষয় নিয়ে আছে, তো বল সম্পর্কে তোমরা ইতোমধ্যে হয়তো ধারণা অর্জন করেছো ফিজিক্সে। বল হচ্ছে সেই বাহ্যিক কারণ যা কোনো বস্তুর অবস্থার, অর্থাৎ গতিশীল অবস্থা বা স্থির অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়, সেটাই হচ্ছে বল। তো আমি স্থিতিবিদ্যা শুরুর আগে একটি কথা বলে রাখি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো বস্তুই কিন্তু স্থির নয়, ঠিক আছে? আমি যখন তোমাদের সাথে কথা বলছি তখন কিন্তু আমরা পৃথিবী পৃষ্ঠের সাথে জড়িয়ে আছি এবং সেই পৃথিবী আমাদের প্রতি সেকেন্ডে 29.76 কিলোমিটার পার সেকেন্ড গতিতে ছুটছে। সুতরাং যেহেতু আমরা পৃথিবী পৃষ্ঠের সাথে জড়িয়ে আছি, আমরাও সেই বেগে ছুটছি, অর্থাৎ আমাদের পুরো ব্যবস্থাটাই এই 29.76 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটছে, অর্থাৎ আমরা ছুটতে ছুটতেই ক্লাস করছি। তাহলে স্থিতি কেন? স্থিতি হচ্ছে যে পৃথিবীকে স্থির ধরে, অর্থাৎ পৃথিবীকে স্থির ধরে যে বস্তুগুলিকে স্থির মনে হবে সেই সব বস্তুই আমাদের আলোচনার বিষয়। এটা আমি শুরুতেই ক্লিয়ার করে নিলাম। তাহলে এখানে মূল আলোচনার বিষয় হচ্ছে আমাদের বল। আমি বলের কথা বলেছি, বল হচ্ছে সেই বাহ্যিক কারণ যা কোনো বস্তুর গতিশীল বা স্থিতিশীল অবস্থার, গতিশীল বা স্থির অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়। অর্থাৎ এই কথাটির অর্থ হচ্ছে গতিশীল বস্তুকে হয়তো আরো গতি প্রদান করবে, অথবা তার গতিটাকে থামিয়ে দিতে চাবে, অথবা একবারেই স্থির করবে, অথবা স্থির বস্তুকে গতিশীল করবে। এই যে কারণে এই ঘটনাগুলো ঘটবে সেই কারণটাকে আমরা বলি বল। বলের একক আমরা নিউটন, তারপরে বা পাউন্ডাল, এগুলো দিয়ে আমরা প্রকাশ করি। তো একক আমাদের কাছে কোনো বিষয় নয়, আমরা সেই বলের কথা বললাম। মূল বিষয় হচ্ছে আমাদের বল। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুরো আমাদের স্থিতিবিদ্যা জুড়ে বিভিন্ন ধরনের বল আমরা দেখতে পারবো। সে বলগুলো আমি সংক্ষেপে একটু বলি, তারপরে আমি মূল জায়গায় চলে যাব। বলের যে আমাদের বিভিন্ন প্রকার বল আছে, এগুলো তোমরা নাম শুনে থাকবে। বিভিন্ন প্রকার বল, এই বল বা ফোর্স, এই ফোর্সের বিষয়ে আমি সংক্ষেপে 2 মিনিট কথা বলবো। সে ফোর্সের প্রথমে আমাদের আছে একটি টান বা টেনশন, এখানে আমরা টান বল বলি, টান বল,
টান বা টেনশন একে বলি। ওকে, তা টেনশন হচ্ছে যে তুমি কোনো একটি বস্তুকে যদি ঝুলিয়ে দাও, কোনো একটি বস্তুকে, মনে করো যে আমি একটি ইটকে আমি ঝুলিয়ে দিলাম, দুইটা সুতার সাহায্যে একটা দড়ির সাহায্যে বেঁধে আমি ঝুলিয়ে দিলাম, এখানে আমি ঝুলিয়ে দিলাম, এখানে মনে করো আমি একটা পেগের সাথে আহ, এখানে একটা পেগের সাথে আমি ঝুলিয়ে দিলাম। ওকে, আমি এখানে বেঁধে ঝুলিয়ে দিলাম, তাহলে ওজনটা কিন্তু, এই যে ওজনটা কিন্তু অবশ্যই ভার্টিক্যালি কাজ করবে, আর এদিকে একটি বল কাজ করবে, এদিকে একটি বল কাজ করবে। এই বলটাকেই আমরা বলতেছি টান। ঠিক আছে, আমরা ছবি আঁকতে গিয়ে এইটাই দেখব, এটাই হচ্ছে আমাদের টান। ঠিক আছে, এটা একটি টান, এটাও একটি টান। ওকে, আর ওজন, ওজনটাও কিন্তু একটি বল, তাহলে এটাও হচ্ছে আমাদের ওজন, ওজন কিন্তু একটি বল। ওকে, এটাও একটি বল, সবই বল, শুধু নামগুলো আমাদের চেঞ্জ করতেছে প্রিয় শিক্ষার্থীরা। তা প্রথমেই আমরা যে টান বলের কথা শুনলাম, অর্থাৎ আমি তোমাদেরকে এখানে বোঝাতে চেয়েছি আমরা একটা ভারী বস্তু বা ইটকে ঝুলিয়ে দিয়েছি, ওপরে দুটো খুঁটির সাহায্যে বা পেরেকের সাহায্যে বেঁধে দিয়েছি, দেওয়ালে বেঁধে দিয়েছি, তো সেটা ঝুলে আছে, এবং এই দড়ি বরাবর আমাদের দুটি বল কাজ করবে, সেই বলগুলোকেই আমরা কি বলি, টান। ওকে, তারপরে আমরা যদি এখানে আমরা দ্বিতীয় নাম্বার আমরা বলি টান বা ঠেলা, এই যে আমরা এটা একটা বলি, বা এটাকে বলা আমরা থ্রাস্ট। ওকে, থ্রাস্ট এটাও এক ধরনের বল। তো সবই বল, আমরা শুধু এদের অ্যাপ্লিকেশনের ধরন অনুযায়ী আমরা এগুলোকে বিভিন্ন নামে দিয়ে থাকি। যেমন তুমি মনে করো একটি হেলানো বস্তুকে তুমি ঠেস দিয়েছো। ওকে, একটি মনে করো তোমার গাছ আছে, এদিকে একটা গাছ, একটি গাছকে, এখানে মনে করো একটি গাছ আছে, তুমি একটা খুঁটি দিয়ে, এখানে মনে করো একটা তোমার গাছ আছে, একটা খুঁটি দিয়ে তুমি হেলান দিয়া ঠেস দিয়েছো। ওকে, একটা ঠেস দিয়েছো, এই যে তুমি ওটাকে, যে গাছটা পড়ে যাবে এইটা রক্ষার জন্য তুমি একটি খুঁটি দিয়ে ঠেস দিয়েছো, তাহলে এটা হচ্ছে কি আমাদের ঠেলা, তাহলে এইটাই হচ্ছে আমাদের ঠেলা বল। ওকে, ঠেলা বা থ্রাস্ট আমরা বলি। এ ধরনের বিভিন্ন ধরনের নাম আমরা পেয়ে যাব। তারপরে আমাদের আকর্ষণ বল আছে, বিকর্ষণ বল আছে, তোমরা নাম শুনেছো যে আকর্ষণ বল, বিকর্ষণ বল আছে। তারপরে আমাদের আকর্ষণ বল, চুম্বকের ক্ষেত্রে আমরা আকর্ষণ বল পাবো, বিকর্ষণ বল পাবো। তারপরে ঘর্ষণ বল, এই যে আমাদের গাড়িগুলো যখন চলে রাস্তা দিয়ে, তখন গাড়ির চাকা এবং রাস্তার মধ্যে একটি ঘর্ষণ বল ক্রিয়া করে। ওকে, এতে এই ঘর্ষণ বল না থাকলে কিন্তু আমরা দৌড়াতে পারবো না। এই কারণে দেখবা যে ঘর্ষণটা বৃদ্ধি করার জন্য, ঘর্ষণ বৃদ্ধি করার জন্য এই চাকাগুলোতে বিভিন্ন ধরনের আর দেওয়া হয়, অর্থাৎ অসমতল করা হয়, যাতে দ্রুত এটা, এই আরগুলো যদি কমে যায় তাহলে কিন্তু গতি কমে যায়। তো এটা প্রত্যেকটা বলেই আমাদের প্রয়োজন আছে, তো সে কারণেই আমি তোমাদেরকে বললাম। তারপরে এখানে আমি এগুলো বলবো না, যেমন ঘর্ষণ বা ফ্রিকশন ফোর্স, ঘর্ষণ আছে, ফ্রিকশন ফোর্স আছে, তারপরে অ্যাট্রাকশন, তারপরে রিয়াকশন, এই রকমের আমাদের বলগুলো আছে। তো আমরা এগুলো আস্তে আস্তে শিখবো প্রিয় শিক্ষার্থীরা। আমরা মূল জায়গায় চলে যাই, কোন ধরনের বল এখানে আলোচিত হবে সেইগুলো নিয়ে। আমি আস্তে আস্তে তোমাদেরকে পুরো জায়গায়, প্রিয় শিক্ষার্থীরা তোমরা শুরু থেকেই আলোচনার সাথে জড়িয়ে থাকো, তাহলেই আমরা স্থিতিবিদ্যার পুরো বিষয়গুলো অতীব সহজেই আমরা আয়ত্ত করতে পারবো। ওকে, এখন বলের যে ধরন, এখানে আমরা দুই ধরনের বল আলোচনা করব। বলের ধরন, প্রিয় শিক্ষার্থীরা, বলের যে আমরা ধরনটাকে আলোচনা করব। এক নম্বরে আমরা আলোচনা করব সমবিন্দু বল, সমবিন্দু বল, সমবিন্দু বল। আর দুই নম্বরে আমরা আলোচনা করব সমান্তরাল বল, সমান্তরাল বল। ওকে, সমবিন্দু বল এখানে আমাদের এক্সারসাইজ 8.1 অ্যান্ড 8.2 তে আলোচিত হবে, আর এখানে এক্সারসাইজ 8.3 তে আলোচিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সমবিন্দু বলটা কি? সমবিন্দু বল, এটাকে আমরা ইংলিশে বলি কনকারেন্ট ফোর্সেস। ওকে, কনকারেন্ট ফোর্সেস। সমবিন্দু বল কি? অর্থাৎ একই বিন্দুতে যদি একাধিক বল ক্রিয়া করে, একাধিক বল মানে দুই বা দুইয়ের অধিক বল যদি ক্রিয়া করে, তাহলেই আমরা সেই বলগুলিকে কি বলবো? সমবিন্দু বল। সমবিন্দু বল যেমন মনে করে এখানে একটি বিন্দু, এদিকে একটা বল চলে গেছে, তারপরে এদিকে একটি বল চলে গেছে,
এদিকে একটি বল চলে গেছে এদিকে। তো এইগুলো যদি আমরা মনে করো পি, তারপরে কিউ, তারপরে এখানে আর, তারপরে এখানে মনে করো এস, এগুলো দিয়ে যদি ডিনোট করি, তো এই বলগুলো আমাদের কিন্তু সমবিন্দু বল হবে। অথবা এক জায়গায় ক্রিয়া না করলেও তাদের ক্রিয়া রেখা একটি বিন্দুতে ছেদ করবে, এমন বলগুলো কি আমরা সমবিন্দু বল বলি। এই সমবিন্দু বলগুলো আমাদের 3 ডাইমেনশনালও হতে পারে, 2 ডাইমেনশনালও হতে পারে। সেটা মনে রাখবা, সবসময় মনে রাখবা যে একটি বিন্দুতে কিন্তু ক্রিয়া করবে বলগুলো। সেই কারণেই এই জিনিসটা মনে রাখবো যে একটি বিন্দুতে ক্রিয়া হবে। তাই এক বিন্দুতে যে সবসময় ক্রিয়া করবে তা না, বিভিন্ন জায়গায় ক্রিয়া করবে, কিন্তু তাদের ক্রিয়া রেখা একটি জায়গায় ছেদ করবে। তাহলে এমন হলেই আমরা বলগুলোকে সমবিন্দু বল বলবো। আর সমান্তরাল বল, এখানে দেখবো যে কোনো বস্তুর হয়তো একটা বিশাল একটা বডি আছে, এখানে একটা বিশাল বডি আছে, এখানে একটা বল ক্রিয়া করতেছে, এখানে আর একটি বল ক্রিয়া করতেছে। তো এটা দুইটা সমান্তরাল বল হতে পারে। তারপরে অথবা এদিকেও ক্রিয়া করতে পারে, এদিকেও ক্রিয়া করতে পারে। এগুলো ক্রিয়া রেখাগুলো সমান্তরাল, এগুলোকে বলবো আমরা সমান্তরাল বল। সেগুলো আমরা পরে আরো ডিটেলস শিখবো। এখানে আমরা সমবিন্দু বলের কথা বলছি। এই সমবিন্দু বলের কথা বলতে গিয়ে আমরা যে বিষয়গুলো আসবো, বলের সংযোজন অর্থাৎ লব্ধি নির্ণয়, বলের সংযোজন, এখানে একটি বিষয় আছে, বলের সংযোজন পড়ব। প্রিয় শিক্ষার্থী, বলের সংযোজন কি? অর্থাৎ আমরা যখন দুই বা ততোধিক বলকে একটি বলে রূপান্তর করব, সেটাকেই বলা হচ্ছে বলের সংযোজন। বলের এগুলো তোমরা একটু করে মনে রাখবা, তোমাদের জন্য এমসিকিউ এর জন্য তোমাদের বলের সংযোজন। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে বলের সংযোজন হচ্ছে একাধিক বলের ক্রিয়ায় একটি বল তৈরির প্রক্রিয়া। এই একটি বলকে আমরা কিন্তু কি বলবো, লব্ধি বল বলবো বা রেজাল্ট্যান্ট বলবো। অর্থাৎ একাধিক বলের ক্রিয়ায় যখন একটি বল তৈরি হবে, সেই একটি বলকেই আমরা বলবো লব্ধি বা রেজাল্ট্যান্ট। এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে বলের সংযোজন। ওকে, আবার আমরা দেখবো যে এই অধ্যায়ে একটি বলকে ভেঙে আবার আমরা অনেকগুলো বলে পরিণত করতেছি, আর সেগুলো হচ্ছে বলের বিশ্লেষণ। আর সেগুলো আমরা পরে শিখবো। আপাতত আমরা বলের সংযোজন শিখবো। সেই বলের সংযোজন শিখতে গিয়েই আমাদের প্রথমেই যেটা আসবে, সবচেয়ে একবারে প্রিয় একটি বিষয়, সেটা হচ্ছে আমাদের বলের সামান্তরিক সূত্র। ওকে, বলের সামান্তরিক সূত্র, বলের সমান্তরিক সূত্র। এটাকে আমরা বলি প্যারালেলোগ্রাম ল অফ ফোর্সেস। প্রিয় শিক্ষার্থী, বলের সামান্তরিক সূত্রটা কি? এই সূত্র যেটা বলেছে যে কোনো বিন্দুতে একই সময়ে যদি দুইটি বল ক্রিয়া করে, কোনো বিন্দুতে একই সময়ে যদি দুইটি বল ক্রিয়া করে এবং এই বল দুইটির মান ও দিককে যদি কোনো সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা মানীয় দিকে প্রকাশ করা সম্ভব হয়, তাহলে বল দুইটির লব্ধি মানে বল দুইটির সম্মিলিত প্রয়াস বা সম্মিলিত ফলাফলকে উক্ত সামান্তরিকের কি দ্বারা, কর্ণ দ্বারা প্রকাশ করা সম্ভব হবে। অর্থাৎ কর্ণ দ্বারা মানীয় দিকে প্রকাশ হবে। ওকে, এই কথাটা মনে রাখো। তাহলে বলের সামান্তরিক সূত্র, এটা তোমরা বই থেকে। আর এখানে একটি কথা বলি যে এখানে বলের রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করব। যেমন আমরা যদি বল বলি, যেমন পি, এখানে আমি একটি ভেক্টর চিহ্ন দিলাম, এটা মিন হবে একটি বল, এবং বলকে আমরা জ্যামিতিক ভাবে মনে করে একটি রেখা দিয়ে প্রকাশ করলাম। ওকে, এটা মনে করো পি বল, একটি অ্যারো দিয়ে আমরা প্রকাশ করলাম পি বল। কিন্তু বলের মান যখন আমি নর্মালি যখন পি লিখবো, তখন ম্যাগনিটিউড অফ ফোর্স অর্থাৎ বলের মান কিছু নাই, শুধু একটি সিম্বল লিখেছি, তখন বলের মান প্রকাশ হবে। তো আমাদের ল্যাঙ্গুয়েজগুলোতে তোমরা সেটা সবসময় সতর্ক থাকবা, যখন আমরা বল লিখবো আমরা সেটাকে ভেক্টর দিয়ে প্রকাশ করার চেষ্টা করব, আর যখন বলের মান লিখবো তখন আর ভেক্টর লেখার প্রয়োজন থাকবে না। তো আমরা যেটা বলের সামান্তরিক সূত্রের কথা বলছি, আমি সামান্তরিক সূত্রটা আরেকবার কোট করব বা তোমাদের জন্য একটু লিখে দেব, যে কোনো বিন্দুতে একই সময়ে, ওকে, তোমরা একটু লিখে নাও যে আমি এখানে তার আগে ছবিটা একটু এঁকে ফেলি, যে এই যে দেখো কোনো বিন্দুতে দুটি বল ক্রিয়া করতেছে, এই যে একটি বল আর একটি মনে করো এইদিকে একটি বল ক্রিয়া করতেছে, এদিকে একটি বল ক্রিয়া করতেছে। তা এই কোনো বিন্দু বলতে আমরা একটি মনে করো ও বিন্দু নিলাম, এখানে একটি বল ক্রিয়া করতেছে পি বল,
তার মানকে আমরা এই ভেক্টর দিয়ে ও হতে এ পর্যন্ত এই ভেক্টর দিয়ে প্রকাশ করেছি। আরেকটি বল ক্রিয়া করতেছে, এখানে মনে করো আরেকটি বল ক্রিয়া করতেছে কত, কিউ বল। ওকে, আমি বলকে কিন্তু ভেক্টর দিয়ে প্রকাশ করেছি। আচ্ছা, এখানেও আমি অ্যারো দিয়েছি প্রিয় শিক্ষার্থী। এখন বলের সামান্তরিক সূত্র তোমাদেরকে যেটা বলতে চাচ্ছে যে কোনো বিন্দুতে যদি একই সময়ে দুইটি বল ক্রিয়া করে, তাহলে সেই বল দুটাকে যদি কোনো সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহু দ্বারা মানেয় দিকে প্রকাশ করা সম্ভব হয়, তাহলে কি হবে, বল দুইটির লব্ধি, বল দুইটির লব্ধি মানে বল দুইটির সংযোজন, সংযোজন মানে হচ্ছে বল দুইটির সম্মিলিত প্রয়াস বা লব্ধি। সেই লব্ধিকে কি দ্বারা প্রকাশ করা হবে, ওই যে যে সন্নিহিত বাহু দিয়ে তুমি প্রকাশ করেছো সেই সন্নিহিত বাহুদ্বয়কে বাহুদ্বয় ধরে আমরা যে সামান্তরিক অঙ্কন করব তার কর্ণ দিয়ে লব্ধির মান প্রকাশ হবে। অর্থাৎ মনে করো আমি এইটা হলো এ পি বলের মান আর এটা হলো কিউ বলের মান, এই লেংথটা আমি যদি এখন এই সামান্তরিকটা যদি পূর্ণ করি, আর সামান্তরিকটা যদি পূর্ণ করি তাহলে একটু পূর্ণ করে নাও। ওকে, আমরা সামান্তরিক পূর্ণ করলাম, এটা সি হলো, এটা মনে করো বি হলো। ওকে, তাহলে এই পি এবং কিউ বলের মান এই কর্ণটি দ্বারা প্রকাশিত হবে। ওকে, এই কর্ণটি দ্বারা প্রকাশিত হবে, দিস ইজ, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের রেজাল্ট্যান্ট ফোর্স। প্রিয় শিক্ষার্থী, সামান্তরিক সূত্র এটাই বলেছে। তাহলে আমরা সেই কথাটা লিখি যে কোনো বিন্দুতে একই সময়ে ক্রিয়াশীল দুইটি বলের মান ও দিক যদি কোনো সমান্তরিকের সন্নিহিত দুইটি বাহু দ্বারা মানে ও দিকে প্রকাশ করা যায়, তাহলে বলদ্বয়ের লব্ধি, বলদ্বয়ের লব্ধি সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দু গামী কর্ণ দ্বারা মানে ও দিকে প্রকাশিত হবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে সংজ্ঞাটি খুব সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করেছি। এই সংজ্ঞাটি তোমাদের কিন্তু পরীক্ষায়ও 2 মার্কসের জন্য আসতে পারে। সেই কারণেই আমি সংজ্ঞাটি একবারে যা কথা বলেছি প্রত্যেকটা ওয়ার্ড, কোনোটা ওয়ার্ডকেই বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা ওয়ার্ডকেই লিখতে হবে প্রিয় শিক্ষার্থী। তো এখন আমরা এখানে ল্যাঙ্গুয়েজ দিয়ে বলেছি, পাশে একটি ছবি দিয়েছি। তো এখন এখানে দেখো তাহলে লব্ধিটা কি হবে, আমরা লব্ধিকে আর ধরেছি। আমরা যদি এই যে একটা সামান্তরিক, তার মানে পি কিউ এর লব্ধি ও সি কর্ণ দ্বারা প্রকাশিত হবে, এবং লব্ধিটা কিরকম হবে আমরা যদি ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে দেখো ত্রিভুজ ও এ সি এ, ত্রিভুজ ও এ সি এ আমরা ভেক্টর যোজনের ত্রিভুজ সূত্র অনুযায়ী, এটা দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল, সুতরাং এই বলটি কত কিউ দিয়ে প্রকাশিত হবে, কারণ সামান্তরিকের এই বাহুর মাপ আর এই বাহুর মাপ সেম, সুতরাং এটা যদি কিউ বল দিয়ে প্রকাশ হয় এটাও কিউ বল দিয়ে প্রকাশিত হবে। সুতরাং ও এ সি ত্রিভুজে আমরা ভেক্টর যোজনের ত্রিভুজ সূত্র অনুসারে পাই, সেটা কি পাই, যে ও এ যোগ কত, ও এ যোগ এসি, ও এ যোগ এসি, এসি দিস ইকুয়ালস কত, ও সি। ওকে প্রিয় শিক্ষার্থী, ও এ যোগ এসি, এবং এখানে আমরা জানি যে ও এ মানে হচ্ছে কত আমাদের পি বল, আর এসি মানে হচ্ছে কত আমাদের কিউ বল, আর দিস ইকুয়ালস ও সি মানে হচ্ছে কত আর বল।
এখানে একটা টেকনিক দেখো, আমি যখন দুটো পয়েন্ট দিয়ে ভেক্টর লিখেছি তখন কিন্তু অ্যারো চিহ্ন ইউজ করেছি, আর যখন একটি সিম্বল দিয়ে আমি বলকে মিন করেছি তখন সেটা কিন্তু শুধু বার দিয়ে আমি প্রকাশ করেছি। তো তোমরা এটা চেষ্টা করবা। দ্যাট ইজ আমরা রেজাল্ট্যান্টটা কি পেলাম, আমরা রেজাল্ট্যান্ট যেটা পেলাম এটা সবসময় খেয়াল রাখবা, পি যোগ কিউ। ওকে প্রিয় শিক্ষার্থী, তো এই ছিল আমাদের বলের সামান্তরিক সূত্র এবং এই ছিল ছবি। যদি কখনো প্রয়োজন হয় এভাবে আমরা লেখার চেষ্টা করব। তো আমাদের আমাদের প্রবলেমগুলোতে যেভাবে তথ্য দেওয়া থাকে এই তথ্যই আমাদের জন্য এনাফ হবে না। আমরা কিন্তু লব্ধি এখানে ভেক্টর দিয়ে বল দিয়েই বের করছি, কিন্তু আমরা মান চাই, লব্ধির মানটা চাই। এখন মানটা বের করতে গিয়ে আমাকে আরেকটি স্টেটমেন্ট দিতে হবে। সেই স্টেটমেন্টটা তোমাদেরকে আমি ভালো করে শেখানোর চেষ্টা করব, তোমরাও চেষ্টা করবা। তাহলেই সেগুলো দিয়েই আমরা বিভিন্ন প্রয়োজনীয় প্রবলেম সমাধান করতে সমর্থ হব ইনশাল্লাহ। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন এই কাজটি করবে। বলের আমরা চিত্রটা মুছবো না, চিত্রটা আমাদের লাগবে, চিত্রটা আমাদের লাগবে। এই কোনো বিন্দুতে আমরা এখন একটি থিওরেম আলোচনা করব। এই প্রবলেমটা একটু আলোচনা করো যে কোনো বিন্দুতে এখানে হেড তোমরা দিয়ে দাও, হেড দিয়ে দাও যে বলের বলের লব্ধির মান ও দিক নির্ণয়। আমি এটা তোমাদের হেডিং করে দিলাম, বলের লব্ধির মান ও দিক নির্ণয়। এটা একটু তোমরা লিখে রাখো প্রিয় শিক্ষার্থী, বলের লব্ধির মান ও দিক নির্ণয়। তাহলে আমরা এটা করতে গিয়ে আমরা একটি স্টেটমেন্ট নেব এবং সেই স্টেটমেন্টটা সহই কিন্তু আমাদেরকে সূত্র মনে রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা প্রবলেম সলভ করতে গিয়ে বিভিন্ন কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারি। সেই কারণে শুরু থেকেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওকে, তাহলে কোনো বিন্দুতে একই সময়ে আলফা কোণে ক্রিয়াশীল পি ও কিউ বলের লব্ধির মান ও দিক নির্ণয় করো। এটা তোমরা হেডিং লিখে রাখো, তারপরে আর আমরা তেমন কিছু লিখবো না, বা তোমরা বর্ণনাটা বই থেকে দেখে নেবা, আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে কোনো বিন্দুতে একই সময়ে আলফা কোণে ক্রিয়াশীল পি ও কিউ বলের লব্ধির মান ও দিক নির্ণয় করো। আমরা প্রিয় শিক্ষার্থী আমরা চিত্রটা কিন্তু মুছে ফেলি নাই, তোমাদের জন্য রেখেছি। তাহলে কোন বিন্দু বলতে ও বিন্দু, এবং ও বিন্দুতে আমরা দুটো বলকে ধরেছি, পি বল এবং কিউ বল। তাদের মধ্যবর্তী এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরেছি আলফা। ওকে, আর লব্ধির দিক যেহেতু নির্ণয় করতে চাচ্ছি, অর্থাৎ লব্ধি কোন বলের সাথে কত কোণ তৈরি করে, এটাই হচ্ছে লব্ধির দিক। তো সেক্ষেত্রে আমরা সচরাচর এই কোণটাকেই আমরা নির্ণয় করি। এই কোণটা নির্ণয় করলেই লব্ধির দিক জানা হবে। বিকজ আমি যদি আলফার মান জানি আর থিটার মান জানি, তাহলে এই যে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ বের করা আমাদের জন্য কোনো বিষয়ই হবে না এটা। আর এক্ষেত্রে আমরা কিন্তু ভেক্টর দিয়েও প্রমাণ করতে পারি, আবার জ্যামিতিক ভাবেও প্রমাণ করতে পারি। তো আমি তোমাদেরকে জ্যামিতিক প্রমাণটা দেখাতে চাচ্ছি, কারণ জ্যামিতিক প্রমাণটা যদি আমরা একটু শিখতে পারি আমাদের জন্য অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। ওকে, ভেক্টর প্রমাণ খুব সহজেই করা যায় লব্ধির মান নির্ণয়, কিন্তু আমি তোমাদেরকে জ্যামিতিক প্রমাণে নিয়ে যাব। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু আমি সূক্ষ্মকোণ নিয়েছি। তো এটা যে চিরদিন সূক্ষ্মকোণ থাকবে তা না, স্থূলকোণও হতে পারে। আমি তোমাদেরকে এখানে আরেকটি ছবি এখানে আমি তোমাদেরকে এঁকে দেব, সেটাও একটু দেখো। আমি যদি স্থূলকোণ করে যদি আঁকি এরকম, এখানে তোমরা এঁকে নিতে পারো। ওকে, এখানে তোমরা এঁকে নিতে পারো। ওকে, আমরা
ওই জিনিসটাকেই এঁকেছি, এটা ও বিন্দু দিয়েছি, এটা আমরা এ বিন্দু দিয়েছি, এটা সি দিয়েছি, এটা কত বি দিয়েছি। তাহলে বলের সামান্তরিক সূত্র অনুসারে আমাদের তোমরা সাথে সাথে খাতায় এঁকে ফেলো, ওকে প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের কিউ। অর্থাৎ এই মধ্যবর্তী কোণটা আমাদের কি হতে পারে, সূক্ষ্ম হতে পারে, স্থূল হতে পারে, সেই কারণে আমরা দুটো অপশনেই রেখে দিলাম। এইটাকে আমরা 1 নং চিত্র ধরেছি আর এটাকে 2 নং চিত্র ধরেছি প্রিয় শিক্ষার্থী। এটা 1 নম্বর চিত্র, এটা 2 নম্বর চিত্র। এখন দেখো, আমরা যদি লব্ধি নির্ণয় করতে চাই, লব্ধি মানে কি, ওসির লেংথটা নির্ণয় করতে চাচ্ছি, আমরা প্রয়োজনীয় প্রদত্ত তথ্যের ভিত্তিতে নির্ণয় করতে চাচ্ছি, সেক্ষেত্রে এই অবস্থায় ওসি নির্ণয় করা আমাদের জন্য কোয়াইট ডিফিকাল্ট। তো আমরা ছোটবেলা থেকেই সমকোণী ত্রিভুজের অতিভুজ নির্ণয় করতে পারি পিথাগোরাসের সূত্রের সাহায্যে। সেটা হচ্ছে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এই যে একটা সুবিধা, সে কারণে আমরা চাচ্ছি যে এখানে একটি সমকোণী ত্রিভুজ কোনোভাবে বানানো যায় কিনা। তো সেক্ষেত্রে আমি এই যে সি বিন্দু থেকে আমি একটি লম্ব ড্র করে নেব। সি বিন্দু থেকে আমি একটা লম্ব ড্র করলাম, ওকে। সি বিন্দু থেকে একটি লম্ব ড্র করলাম, যা ও এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে সেট করেছে, ওকে। ও এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে সেট করেছে, এটা আমি লম্বের চিহ্ন দিলাম। আর এই ক্ষেত্রেও একটি লম্ব অঙ্কন করলাম ডি, যেটা কিনা আমাদের ও এর উপরে পড়েছে, এটা আমরা চিহ্ন দিয়েছি, ওকে, লম্ব অঙ্কন করেছি প্রিয় শিক্ষার্থী, ওকে। এখন একটি বিষয় দেখো, এই দ্বিতীয় চিত্রে, প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্রের যেটা বিষয় হলো, একটু পরে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। আমি তোমাদেরকে বলেছি এটা কেন করলাম। এই যে একটি সমকোণী ত্রিভুজ হয়েছে, আমি যদি ভূমির মাপটা জানি আর যদি লম্বের মাপটা যদি জানি, তাহলে সহজেই আমি কিন্তু ওসি বের করতে পারবো প্রিয় শিক্ষার্থী, ওসি বের করতে পারবো, ওকে। আর যদি আমি এই কাজটি না করতাম জ্যামিতিক ভাবে, তাহলে ওসি বের করা আমাদের জন্য একটু ঝামেলা হতো। আমরা কিন্তু ভেক্টর দিয়ে প্রমাণ করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে করলে হবে কি, অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবা, এই একটা সুবিধা। আচ্ছা, তাহলে আমরা সি বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করলাম, সেটা হচ্ছে 1 নং চিত্রে আমাদের ও এর বর্ধিতাংশের উপরে পড়েছে, আর 2 নং চিত্রে আমাদের ও এর উপরে পড়েছে। এখানে 1 নং চিত্রে এখন তোমরা দেখো, আমরা কিন্তু এই যে ও এ পর্যন্ত ভ্যালু জানি, কিন্তু এইটুকুর ভ্যালু আমরা জানি না। আচ্ছা, এইটুকুই আমরা পুরো একবারে করে দিলাম। এইটুকু যদি আমরা করে দেই, তাহলে এই কোণটা কত হবে তোমরা খেয়াল করো। এই কোণটা কিন্তু আলফা কোণ হবে, ওকে। এই কোণটা কিন্তু আলফা কোণ হবে, এটা খেয়াল করো। তো আমরা এই জিনিসটা বের করতে চাচ্ছি, এডি। তাহলে ত্রিভুজ, প্রিয় শিক্ষার্থী, আমরা লব্ধি যেটা চাই, লব্ধি যেটা আমাদের হবে এখানে, লব্ধি কত, ত্রিভুজ ও কত ওসিডিএ, ত্রিভুজ ওসিডিএ আমাদের যেটা আসবে যে ওসি স্কোয়ার দিস ইকুয়ালস কত আমাদের আসবে, ওডি স্কোয়ার প্লাস কত সিডি স্কোয়ার। এইটা কিন্তু আমরা এভাবেই কিন্তু লব্ধিটা পাওয়ার কথা, ওকে। আর সেটাকে আমরা কত ধরবো, ওসি যদি আমরা চাই, সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে, আমরা যেহেতু মান নিয়েছি সুতরাং আর আমাদের এটার দরকার নাই। ওসি ইকুয়াল রুট ওভার কত আসবে, ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তো এটাকে আমরা দিয়ে রাখলাম প্রিয় শিক্ষার্থী। এই মুহূর্তে আমরা কিন্তু মানটি পাচ্ছি না, কেননা আমরা কিন্তু এই যে ওডির আমাদের ওয়ে পর্যন্ত জানা আছে, এডি অংশ জানা নাই, আর সিডিটা জানা নাই। আমরা এটা এখন বের করে নেব। তাহলে তোমরা একটু এখানে থেমে থাকো। এখন আমরা ত্রিভুজ এসিডি থেকে নিয়ে আসি। ত্রিভুজ এসিডি এ আমরা যেটা পাই, তোমরা এই জায়গাটায় দেখো, এই এডি আমরা বের করতে চাই, তাহলে এডি এবং অতিভুজের অনুপাত আমাদের কি, অর্থাৎ আমরা যদি কজ আলফা যদি গ্রহণ করি, কজ আলফা সমান সমান আমাদের কি হচ্ছে, তোমরা পাচ্ছ যে এডি সমান সমান হচ্ছে আমাদের কত, এডি সমান সমান হচ্ছে এডি বাই এসি, ওকে।
আর এডি মানে এডির মান আমি জানি না, আর এসি মানে আমরা জানি এসির মান আমরা জানি কিউ। ওকে, আমরা কিন্তু এখানে ভ্যালুগুলো শুধু ইউজ করতেছি, যার ফলে আর ভেক্টর চিহ্ন আমরা দিচ্ছি না প্রিয় শিক্ষার্থী। তো দেয়ারফর আমরা এখানে এডি সমান সমান কি পেয়ে যাচ্ছি, এডি সমান আমরা পেয়ে গেলাম কিউ কত, কিউ কস আলফা, এডি সমান কিউ কস আলফা। তাহলে আমাদের কিন্তু ওডির মান হয়ে গেল, অতএব ওডিটা কত হলো, ওডি সমান সমান হচ্ছে ওএ যোগ এডি। ওএ মানে হচ্ছে কত আমাদের পি বল, পি বলের মান, আর এটা হচ্ছে কত কিউ বলের মান, কিউ কস আলফা। খেয়াল দেখো ওডিটা আমরা কিন্তু পেয়ে গেলাম। আমরা এই ওডির মান এখানে বসিয়ে দেব, কোনো প্রবলেম নাই। এখন আমরা সিডি বের করতে চাই, তা সিডিটা বের করেন। সিডি বের করলে কি হবে, আবার যদি আমরা সাইন আলফা যদি গ্রহণ করি, সাইন আলফা কিসের কিসের অনুপাত, সাইন আলফা জানি ওই একই ত্রিভুজে এসিডি ত্রিভুজে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সিডি বাই কত আমাদের এসি, এসি এখান থেকে আমরা সিডি সিডিই আছে, আর এসি মানে হচ্ছে আমাদের কত কিউ। দেয়ারফর আমরা সিডি সমান কত পাচ্ছি, সিডি সমান কত পাচ্ছি কিউ সাইন আলফা, সাইন আলফা। এটা প্রথম চিত্রে পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থী। তো তোমরা যদি দ্বিতীয় চিত্রে, এখানে প্রথম চিত্রে আমরা 1 নং চিত্র আমরা দিলাম, 2 নং চিত্রেও তোমরা একই হিসাব নিতে পারো। এই কোণটা দেখো, তোমরা যদি এখান থেকে কেউ যদি হিসাব দিতে চাও, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের কত আলফা, বিকজ এই কোণটি হচ্ছে আলফা, তাহলে এই কোণটি হচ্ছে আমাদের কত 180 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, এই কোণটা আমাদের হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, বিকজ এই কোণটি হচ্ছে আলফা। তো এখান থেকে আমরা যদি 2 নং চিত্রে যদি বের করি, আমি 2 নং চিত্রের হিসাব এখানে দিলাম। 2 নং চিত্রে তোমরা নাও, 2 নং চিত্রে আমরা কি পাচ্ছি, 2 নং চিত্রে এইখানে তোমরা ইয়া নাও, এডি যদি তোমরা নাও তাহলে কত হচ্ছে এডি বাই, এটা হচ্ছে লম্ব, এটা হলো অতিভুজ, এইটা হচ্ছে কত আমাদের কিউ, তাহলে এডি বাই এসি সমান সমান হচ্ছে আমাদের কত কস, এখানে কসটা আগে লেখো কারণ কসটা আমরা নিতে চাচ্ছি, কস 180 ডিগ্রি মাইনাস আলফা দিস ইকুয়ালস আমরা কত পাচ্ছি এডি বাই এসি। এডি বাই এসি মানে কত হচ্ছে, এখানে নিচে লেখো মাইনাস কত কজ আলফা ইকুয়াল এডি বাই এসি মানে কত হচ্ছে, এডি তো এডি আমরা বের করতে চাই, আর এসি মানে হচ্ছে কত কিউ। দেয়ারফর এডি সমান সমান হচ্ছে মাইনাস কিউ কত কজ আলফা, কিউ কজ আলফা। তাহলে ওই জায়গায় আমাদের কি হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি ওডি যদি বের করতে চাই, ওডি সমান সমান হচ্ছে ওএ মাইনাস কত এডি, ওএ মাইনাস এডি। তাহলে এখানে তুমি বসাই দাও, আলটিমেটলি তুমি মানটা যদি বসাই দাও তাহলে কত পি প্লাস কত কিউ কজ আলফাই তুমি পেয়ে যাবে, অর্থাৎ অন্য কিছু পাবা না, এই যে মানটা বসে দাও পি প্লাস কিউ কজ আলফা। একইভাবে যদি তুমি এই যে সিডিটা যদি বের করো, একই মান কিন্তু আমরা পেয়ে যাব। সিডি যদি বের করো তাহলে কত হচ্ছে লম্ব বাই অতিভুজ, তুমি সিডির মান পেয়ে যাচ্ছ। হাউএভার যে চিত্রতেই নাও না কেন জিনিস কিন্তু সেম, জিনিস সেম। এখন তাহলে আমরা সিডির মান, এই যে সিডির মান আর এই যে হলো আমাদের কত ওডির মান, এখন আমরা 1 নং এ বসিয়ে দেই, তাহলে অতএব 1 নং হতে পাই, অতএব 1 নং হতে পাই, আমরা লিখে দিলাম অতএব 1 নং হতে পাই, 1 নং হতে পাই প্রিয় শিক্ষার্থী, এখানে দিয়ে দাও। আমরা কিন্তু এই মানটিকে আর ভেক্টর ধরেছিলাম, তার মানে এখানে আমরা আর লিখে দিলাম, আর ইকুয়াল রুট ওভার, এখানে আমরা ওডি মানে কত পেয়েছি পি প্লাস কিউ কত কজ আলফা হোল স্কোয়ার, আর এটা হলো আমাদের কত কিউ কত সাইন আলফা, কিউ সাইন আলফা হোল স্কোয়ার। ওকে, তো এইটা তোমরা এখন হিসাব করো, হিসাব করলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কত টোয়াইস পি কিউ কজ আলফা, আর প্লাস কত কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ওকে প্রিয় শিক্ষার্থী, এখন এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখেন, পি স্কোয়ার, আর এই অংশটা এবং এই অংশটা আমরা যদি কিউ স্কোয়ার কমন নেই তাহলে কত কিউ স্কোয়ার
প্লাস কত টোয়াইস পি কিউ কজ আলফা। তাহলে অতএব আর ইকুয়াল এই যে আমরা লব্ধির মান পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী। যদি আমরা এভাবে মনে রাখতে পারি, অথবা আমরা যদি চাই যে আমি আর স্কোয়ার হিসেবে শিখব, আর স্কোয়ার, তাহলে আমরা এভাবেও শিখব। দুইভাবেই তোমরা ইউজ করতে পারো। এটাই হচ্ছে সামান্তরিক সূত্র অনুসারে লব্ধির মানের একটি সূত্র। ওকে, সামান্তরিক সূত্র অনুসারে লব্ধির মানের একটি সূত্র। এটা আমরা অ্যাস্টারিক দিয়ে রাখলাম বা 1 দিয়ে আমরা লিখে রাখলাম, একবারে নর্মাল 1 দিয়ে আমরা লিখে রাখলাম। এই সূত্রটা আমরা কাজে লাগাবো প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা অঙ্ক করতে গিয়ে এই জিনিসটা ইউজ করব। এখন আমাদের কি থাকলো, লব্ধির আমরা কিন্তু লব্ধির মান পেয়েছি এবং লব্ধির দিক এবার আমরা নির্ণয় করতে চাই। লব্ধির দিক নির্ণয় করতে চাই মানে আমরা থিটা কোনটা নির্ণয় করতে চাই। এবার লব্ধির দিক নির্ণয় লেখো, লব্ধির দিক নির্ণয়। তো ওই সেই ত্রিভুজ ওসিডিএ, ত্রিভুজ ওসিডিএ আমরা যদি ট্যান থিটার অনুপাত যদি গ্রহণ করি, তাহলে ট্যান থিটা কিসের অনুপাত ডিয়ার স্টুডেন্টস? ট্যান থিটা হচ্ছে লম্ব বাই কত ভূমি, লম্ব বাই ভূমি। তার মানে কত হচ্ছে ওসি বাই কত ওডি, ওসি বাই ওডি। এবং তোমরা এখানে কিন্তু মানগুলো আগেই কিন্তু বের করছো। ওসির মান তোমরা কত পেয়েছো? ওসির মান পেয়েছো কিউ কত সাইন আলফা, কিউ সাইন আলফা। ওই যে কিউ সাইন আলফা আমরা বের করছি, ইরেজ করেছি, তোমাদের খাতায় আছে কিউ সাইন আলফা। আর ওডির মান কত আমরা পেয়েছি? এখানে ভেক্টর চিহ্ন হইতো না, হ্যাঁ, ওডির মান আমরা পেয়েছি পি প্লাস কিউ কত সাইন আলফা। এই যে এটাই, তার মানে কি এটাওকে তোমরা সূত্র হিসাবে ইউজ করতে পারো, এটাকে তোমরা দ্বিতীয় সূত্র ইউজ করতে পারো, কারণ এখানে থিটার মানটা বের করে নিলেই আমরা লব্ধির দিক পেয়ে যাব। আর যদি তোমরা থিটার মান এক্স্যাক্টলি বের করতে চাও, দেয়ারফর থিটা ইকুয়াল কত ট্যান ইনভার্স, তাহলে কত কিউ সাইন আলফা পি প্লাস কিউ কত কজ আলফা। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে তোমাদেরকে একটি কথা বলে রাখি, আমরা যে দুটো সূত্র শিখলাম, 1 নম্বর সূত্র এবং 2 নম্বর সূত্র, পি বলটাকে কোথায় নিয়েছি? পি বলটাকে আমরা আনুভূমিকভাবে রেখেছি এবং কিউ বলটাকে অন্যদিকে রেখেছি। তো এই কনসেপ্টটা তোমরা একটু মাথায় রাখবা, বিকজ অঙ্ক করতে গিয়ে যদি আমরা প্রথম বল পি কে বলতেছি প্রথম বল, তাহলে পি হচ্ছে আমাদের আনুভূমিক আছে, তাহলে পি বল প্লাস দ্বিতীয়, অর্থাৎ প্রথম বল প্লাস দ্বিতীয় বল ইনটু কোসাইন। আর এটা কত উপরে থাকবে দ্বিতীয় বলের মান প্লাস দ্বিতীয় বলের মান ইনটু কি তাদের মধ্যবর্তী কোণের সাইন। তো এই বিষয়গুলো আমাদের জন্য হেরফের হয়ে যাবে। আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো কারণে যদি এইখানে কিউ হয়, এখানে যদি পি হয়, তখন কিন্তু সূত্রের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি, এই বিষয়গুলো হবে। সুতরাং পুরো চিত্রটা যেন আমাদের মাথায় একটু থেকে থাকে যে আমরা কোন বিষয়টা করতে যাচ্ছি। এখন এই ক্ষেত্রে আমরা ভবিষ্যতে কাজে লাগবে এরূপ আমরা কিছু জিনিস দেখব, বিশেষ কিছু ক্ষেত্র আমরা আলোচনা করব। এই যে তাহলে লব্ধির বিশেষ অবস্থা আমরা বলে দিলাম, লব্ধির বিশেষ অবস্থা, এইটা একটু আমরা আলোচনা করি প্রিয় শিক্ষার্থী। আমরা মূলত লব্ধি কি পেলাম বলেন তো? লব্ধি আমরা পেলাম এই জিনিসটা যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। এই বিশেষ অবস্থাগুলো একটু আমরা আলোচনা করতে চাই। তোমরা দেখো আমি বোর্ডটা কিন্তু ক্লিয়ার করে দিলাম, দুটো সূত্র তোমরা মনে রেখো। আচ্ছা, তো এখন 1 নম্বর ক্ষেত্র আমি আলোচনা করি যে আলফা ইকুয়াল 0 হলে কি হবে? আলফা ইকুয়াল যদি 0 হয় ডিয়ার স্টুডেন্টস, এই বলটার এখানে থাকতেছে না, বলটা আস্তে আস্তে নেমে এর উপরে কিন্তু চলে আসতেছে একবারে, অর্থাৎ এই রকম হয়ে যাচ্ছে। মনে করো এইটা হচ্ছে কত, তখন পি বল, এই ও বিন্দু, আর এর উপরে দিয়ে আর একটা চলে যাচ্ছে মনে করো কিউ বল। ওকে, এটা পি বল, প্রথমটা হলো পি বল, কিউ বল, একটি আর একটার উপরে পড়তেছে, তার মানে একই দিকে যাচ্ছে। তখন মধ্যবর্তী কোণ যেহেতু 0 আমরা বলেছি, আলফা ইকুয়াল 0 হলে তখন কি হবে? লব্ধিটা কি হবে? লব্ধিটা বৃহত্তম হবে। এগুলো আমাদের হলে লব্ধি বৃহত্তম হয়, এটা লিখে রাখো। ওকে,
তাহলে এখানে আমাদের আর ম্যাক্স তাহলে কত হবে, আমরা আর ম্যাক্স একটু নির্ণয় করি ডিয়ার স্টুডেন্টস। তাহলে পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস কত 0 ইউ নো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ। ওকে, কস 0 মান কিন্তু 1, তোমরা সবাই জানো যে কস 0 ইকুয়াল 1, আর তার মানে এটা আমাদের কত হচ্ছে পি প্লাস কিউ। ওকে, অতএব আর ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম। আমরা বৃহত্তম লব্ধির অনেক অঙ্ক করব প্রিয় শিক্ষার্থী, সুতরাং বৃহত্তম লব্ধি, দুইটি বলের বৃহত্তম লব্ধি মানে কি তাদের যোগফলের সমান, এবং এটা আমরা কখন পাবো, যদি বল দুইটি একই দিকে যায় অথবা সমান্তরাল হয়, এইরকম হলেও কিন্তু আমরা বৃহত্তম লব্ধি পাবো। ওকে, এরকম হলেও আমরা বৃহত্তম লব্ধি পাবো। এইটা চিত্র অথবা এই চিত্র, এটা পি, এটা কত কিউ, এবং এখানে মধ্যবর্তী কোণ কত, এটার মধ্যবর্তী কোণ কোণ হচ্ছে 0 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবার ক্ষেত্র 2 আমরা আলোচনা করতে যাচ্ছি। যদি আলফা সমান সমান 180 ডিগ্রি হয়, 80 ডিগ্রি হলে কি ঘটনা ঘটবে, 80 ডিগ্রি হলে যেটা হবে, এই যে আমাদের মনে করি এইটা কি আমরা 80 ডিগ্রি, তার মানে কি এটা এদিকে ঘুরে এদিকে চলে আসবে, একটা বল এদিকে চলে যাবে, এদিকে পি তো আছেই, আর এই বলটা এটা ও বিন্দু, এটা এখান থেকে এদিকে চলে আসবে, দিস ইজ কিউ। তার মানে কি দুটা বিপরীতমুখী বলে পরিণত হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী, এবং এই যে অ্যাঙ্গেল দিস ইজ 180 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল 180 ডিগ্রি হলে দুটো যদি দুই দিকে টানে, দুটো বল যদি দুই দিকে টানে, তাহলে আমাদের লব্ধি কি হবে, বড় হওয়ার কোনো প্রশ্নই আসে না, লব্ধি হবে ছোট। এবং প্রভাব কার থাকবে, দেখো আমরা সামাজিকভাবে বলি যে জোর যার মল্লক তার, এই গণিতেও কিন্তু সেটাই সত্য হয়ে যাচ্ছে, অর্থাৎ বড় বলের দিকেই কিন্তু লব্ধি কাজ করবে। অর্থাৎ তোমরা দুই বন্ধু দুইজনকে দুই দিকে টেনে নিয়ে যেতে চাচ্ছ, যার শক্তি বেশি সে জয়ী হবে, তার মানে লব্ধি ওই দিকেই চলে যাবে। তাহলে আমরা এখানে বলতে চাচ্ছি এত হলে লব্ধি কি হবে, লব্ধি ক্ষুদ্রতম হবে। ওকে, ক্ষুদ্রতম হবে। তাহলে আমরা লব্ধিটা নির্ণয় করি, আর মিনি আমরা নির্ণয় করি, আর মিনি আমরা নির্ণয় করি। তাহলে এখানে তোমরা বসিয়ে দাও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ, কস কত হচ্ছে আমাদের 180 ডিগ্রি। 180 ডিগ্রির মান তোমরা জানো, পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার মাইনাস টোয়াইস পি কিউ, বিকজ কস 180 ডিগ্রির মান সমান হচ্ছে -1। তো এটা বসিয়ে দিলে আমরা কত পাচ্ছি, পি মাইনাস কিউ। এখানে আমি একটা ঢেউ খেলানো চিহ্ন দিয়েছি, আর মিনি, এটা একটু দেখান, ভালো করে দেখান, ঠিক আছে, যার দিক এই জায়গাটা দেখান, হ্যাঁ, যার এখানে লিখে রাখো, যার দিক বৃহত্তর বলের দিকে হবে। ওকে, অর্থাৎ বড় বলটা যেদিকে যাবে লব্ধি আলটিমেটলি সেদিকেই যাবে। তাহলে আমরা এই দুটো তথ্যই কিন্তু আমাদের কিন্তু লাগবে প্রিয় শিক্ষার্থী। আরেকটি বিষয় হচ্ছে যে যদি আমরা আরেকটি ক্ষেত্র আলোচনা করি, এগুলো প্রতিটাই কিন্তু আমাদের লাগবে। যদি আলফা আমাদের 90 ডিগ্রি হয়, আলফা যদি 90 ডিগ্রি হয় তখন কি হবে, আলফা 90 ডিগ্রি হলে তখন কি হবে, আলফা 90 ডিগ্রি হলে তোমরা এখানে 90 ডিগ্রি বসিয়ে দাও, দেখো কি হয়। আলফা হলে এটা তোমাদের রেডিমেড একটি রেজাল্ট হিসাবে কাজ করতে পারে, তার মানে কত কস 90 ডিগ্রি। তোমরা কস 90 ডিগ্রির মান মনে হয় জানো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ ইন্টু 0। তাহলে 90 ডিগ্রি হলে দুইটা বলের লব্ধি, এটা তোমাদের একটা এমসিকিউ, তোমরা পেয়ে যেতেই পারো। দিস ইজ পি বল, দিস ইজ কত কিউ বল। তাহলে লব্ধিটা কি, একবারে লব্ধি এদিকে চলে যাবে, এদিকে লব্ধি চলে যাবে, পি বল কিউ বল যদি হয়, তাহলে কি হচ্ছে, আমরা এদিকে দেখাই দিলাম, দিস ইজ আর। ওকে, আর 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 ওকে, তাহলে তখন আমাদের আর এর পরিমাণটা কি দাঁড়াচ্ছে, অতএব আর এর মান দাঁড়াচ্ছে √, কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তার মানে যদি 90 ডিগ্রিতে ক্রিয়া করে তোমরা দ্রুত কিন্তু লব্ধি বের করতে পারো, এটা এমসিকিউ এর একটি রেডিমেড তথ্য হয়ে গেল। আর একটি বিষয়, যদি বল দুটি সমান হয় প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে কি হবে, বল দুটি সমান হলে 4 নাম্বার দেখো, বলদ্বয়
সমান হলে সমান হলে কি হবে সেটা দেখি। আমরা সেন্টেন্সটাকে ফাঁকা রাখলাম, এটা আমরা পরে পূরণ করব, আগে ক্যালকুলেশন করি তারপরে। যদি বলদয় সমান হয়, বলদয় সমান হলে অর্থাৎ কি হবে, অর্থাৎ পি ইকুয়াল কিউ হলে তখন আমরা কি পাই তোমরা দেখো। সেক্ষেত্রে আমরা ট্যান থিটা ইকুয়াল কত কত পেয়েছিলাম, ওই যে লব্ধির সূত্রটা, লব্ধির দিকের সূত্রটা আমরা কি পেয়েছিলাম বলেন তো। ট্যান থিটা সমান সমান আমরা পেয়েছিলাম, এইখানে দেখো যে কিউ সাইন আলফা, তারপরে কত পি প্লাস কিউ কত কজ আলফা। তো এখানে তোমরা বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিলে আমরা কত পাচ্ছি, পি কত সাইন আলফা, নিচে কত পি প্লাস পি কত কজ আলফা। এখান থেকে পি যদি কমন নাও, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, তোমাদের জন্য সুবিধা হলো সাইন আলফা 1 প্লাস কত কজ আলফা। তাহলে আমাদের পি পি কাটা, সূত্র করে দাও 2 সাইন আলফা বাই 2 অ্যান্ড কত কজ আলফা বাই 2, নিচে কত 2 কজ স্কোয়ার আলফা বাই 2, কাটছাট করো, কাটছাট করলে আমাদের কত থাকে সাইন আলফা বাই 2, নিচে থাকে কস আলফা বাই 2। তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী ট্যান থিটা ইকুয়াল ট্যান আলফা বাই 2, তার মানে অতএব থিটা ইকুয়াল আলফা বাই 2। ওকে, তাহলে এটা একটি সুন্দর একটি ইনফরমেশন প্রিয় শিক্ষার্থী। বলদ্বয় সমান হলে কি করে, লব্ধি বলদ্বয়ের মধ্যবর্তী কোণকে কি করে সমদ্বিখণ্ডিত করে। তো এটা তোমরা এখন সেন্টেন্সটা পূরণ করে নাও, এই যে আমি সেন্টেন্সটা গ্যাপ রেখেছিলাম তোমরা পূরণ করে নাও যে বলদ্বয় সমান হলে লব্ধি কি করবে, লব্ধি বলদ্বয়ের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা এটা পেলাম সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে দেখো আমরা অনেকগুলো কিন্তু তথ্য, 4টি ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আমরা নিলাম। এখন আমরা ছোট্ট একটি প্রবলেম সলভ করতে যাব। এখানে একটি কথা বলে রাখি, তোমরা যখন ছবি আঁকবা প্রিয় শিক্ষার্থী, তখন সমান হলেই কিন্তু কি করে, মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। আর যদি বড় ছোট হয়, বড় লব্ধি কিন্তু সবসময় বড় বলের দিকে বেশি ঝুঁকে থাকবে। এবং এখানে আমাদের চিত্রটা তোমরা দেখতেই পাচ্ছ, যে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে আমরা চিত্র যেটা বলেছি, এই যে চিত্র এখানে আমরা এঁকেছি, তোমরা ভালো করে দেখো। এখানে আমি কিন্তু একটা পি বলকে বড় নিয়েছিলাম, পি বলকে বড় নিয়েছিলাম, এটা পি নিয়েছিলাম, এটা কিউ নিয়েছিলাম। এই কোণটা কিন্তু ছোট, আর অপেক্ষাকৃত এই কোণটা কিন্তু বড়, অর্থাৎ লব্ধি বড় বলের দিকে বেশি ঝুঁকে থাকবে। তাহলে এটা একটা ইনফরমেশন লিখে রাখো, এনবি, এটার পরেই এনবি লিখে রাখো, যে লব্ধি বৃহত্তর বলের দিকে বেশি ঝুঁকে থাকে। ঠিক আছে, বেশি ঝুঁকে থাকে, অর্থাৎ ছোট কোণ তৈরি করবে, বৃহত্তর বলের সাথে ছোট কোণ তৈরি করবে, আর ক্ষুদ্রতর বলের সাথে বড় কোণ তৈরি করবে। আমি এটা বোঝাতে চেয়েছি, এটা একটা তোমাদের জন্য ইনফরমেশন রইল। সুতরাং যখন আমরা ছবি আঁকবো তখন কিন্তু এই কথাগুলো আমরা দেখব। আর একটি কথা আমি বলে রাখি প্রিয় শিক্ষার্থী, এই যে এটা কিন্তু আমাদের আনুষ্ঠানিক চিত্র। ওকে, এখন কোনো প্রবলেম করতে গিয়ে আমরা যদি মনে করো লব্ধি নির্ণয় করব, আমি তো সূত্র জানি, তাহলে আমার এত আনুষ্ঠানিক চিত্র আঁকার দরকার নাই। আমি মনে করো এইটা মুছে দিলাম, এই যে আমি এতটুকু চিত্র যদি আমি এঁকে দেই, ওকে, আমি একটি রাফ ফিগার এইটুকু যদি এঁকে ফেলি, একটা রাফ ফিগার, ওকে, দ্যাটস এনাফ। একটা অঙ্ক করার জন্য আমার এইটুকু চিত্রই একটি রাফ ফিগার, একটা বিন্দু দিয়েছি আর দুইটা বল ক্রিয়া করেছে এবং একটি লব্ধি আমি দিয়েছি, লব্ধিতে ডাবল অ্যারো দিবা, যেহেতু দুইটা বলের দিয়ে এটা লব্ধিটা তৈরি হয়েছে, ডাবল অ্যারো দিবা। এইটুকু চিত্রই কিন্তু আমাদের জন্য এনাফ। এটা একটা অনানুষ্ঠানিক চিত্র, জাস্ট একটু বোঝা গেলেই হবে। আমরা অঙ্ক করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম অনানুষ্ঠানিক চিত্র দিয়েই অঙ্ক করব। তো আমি তোমাদেরকে ছোট্ট একটি অঙ্ক করে দিতে চাই। একটি প্রবলেম তোমরা লেখো, লব্ধির সূত্র আছে, আমরা একটা ছোট, কয় মিনিট আছে, আচ্ছা,
আমরা ছোট্ট একটা অঙ্ক করব প্রিয় শিক্ষার্থী। এই অঙ্কটা একটু দেখো, যে কোনো বিন্দুতে, এটা চট্টগ্রাম বোর্ডে 17 সালে এসেছিল, কোনো বিন্দুতে একই সময়ে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল 5 নিউটন ও 7 নিউটন বলের লব্ধির মান নির্ণয় করো। তো এই অঙ্কটা আমাদের চট্টগ্রাম বোর্ডে এসেছিল প্রিয় শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছিল। তো আমরা যেহেতু একটি কাজ করেছি, আমরা অঙ্কটা করতে চাই। এটা একটা 2 মার্কসের প্রবলেম। যারা গতি স্থিতিবিদ্যা সম্পর্কে যাদের একবারে একটা রিগোরাস ধারণা ছিল, তাদের ধারণাটা ইনশাল্লাহ বদলে যাবে। দেখো কত সহজ একটি অঙ্ক। তাহলে আমরা একটি ছোট চিত্র দেব। আমরা মনে করি এই চিত্রটাকে ইউজ করব। এইখানে আমরা ইউজ করলাম, এটাই চিত্র আমাদের। ওকে, এই যে মধ্যবর্তী কোণ হলো আমাদের কত 60 ডিগ্রি, আর অন্য কিছু চাইনি। এইখানে কাজ করতেছে আমাদের 5 নিউটন। এটাকে ছোট করে দিই, এইটাকে একটু বড় দেখাই। 5 নিউটন, আর এটা হলো কত 7 নিউটন। তাহলে তোমরা নিজেই বুঝতে পারতেছো, এই যে আমরা সূত্র লেখাই আছে, আর এর মানের সূত্র লেখা আছে। পি এর জায়গায় কে কাজ করতেছে, তার মানে এটাকে পি হিসাবে তুমি কম্পেয়ার করো, আর এটাকে কিউ হিসাবে কম্পেয়ার করো। এখন সূত্র বসাও। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে লব্ধির মান তাহলে আমরা লিখলাম যে ধরি কত, ধরি প্রদত্ত বল দ্বয় কত, পি সমান সমান 5 নিউটন, আর কিউ সমান সমান হচ্ছে 7 নিউটন, এবং মধ্যবর্তী কোণ বল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, আলফা সমান সমান 60 ডিগ্রি, আর ধরি কি লব্ধি কত, লব্ধির মান, এখানে মান উল্লেখ করে দেবা, লব্ধির মান আর। ওকে, লব্ধির মান সমান সমান আর। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের সূত্র তো রেডি, তার সূত্রতে বসাই দাও। দেয়ারফর আমাদের আর ইকুয়াল কত, রুট ওভার কত পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। তোমরা এখানে বসিয়ে দাও। আমি তোমাদেরকে আনুষ্ঠানিকভাবে করিয়ে দিচ্ছি 2 মার্কসের জন্য। আর যদি এটা এমসিকিউ এর জন্য আসে, এত কিছু করার দরকার নেই, একবারে সূত্রে চলে যাবা। তাহলে এক্ষেত্রে আমরা কত বসিয়ে দেব, কত, এটা আমাদের 5 স্কোয়ার, একক লেখার দরকার নাই। তারপরে এটা কত 7 স্কোয়ার প্লাস কত টোয়াইস 5 × 7, আর কস কত 60 ডিগ্রি। এটা তোমরা বসিয়ে দিবা। বসিয়ে দিলে আমাদের কত আসতেছে প্রিয় শিক্ষার্থী, 2 × 10 = 25, 49 প্লাস 2 35 দুগুণ আমাদের কত আসবে 35, আর এটা কত হবে 535, এটা হবে কত হাফ। আমরা এই যে 2টা কেটে দেব। তাহলে এখন তোমরা 3টা যোগ করে নিলেই যা হবে তাই। এটা একক নিউটনেই হবে। যোগ করে নাও, 9 × 5 = 14, 14 5 × 19, 19 × 9 হাতে থাকলো কত 1, 4 × 3 = 7, 2 × 9 = কত 10, 109 নিউটন। এটাই রেজাল্ট প্রিয় শিক্ষার্থী। তাহলে দেয়ারফর আর ইকুয়াল কত আমাদের রুট ওভার 109 নিউটন। তো এই যে আমরা সহজেই লব্ধি কিন্তু নির্ণয় করতে পারলাম প্রিয় শিক্ষার্থী। আমরা আগামী দিনে আমরা যা কিছু শিখলাম, অর্থাৎ আমরা বলের সামান্তরিক সূত্র শিখেছি, এবং সামান্তরিক সূত্রের প্রেক্ষাপটে লব্ধির মান এবং দিক নির্ণয় করেছি 2টি বলের, যেটা বল সংযোজন বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা আগামী দিনে এ সংশ্লিষ্ট অঙ্ক করব, এবং আরো অন্যান্য যে আমাদের কি আছে, অন্যান্য আরো থিওরেম আছে, সেগুলো ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। তোমরা অনেক প্রশ্নের অবতারণা তোমাদের মধ্যে হবে, কিন্তু আমি মনে করি আমার লেকচারে আজকে যতটুকু পড়েছি সব প্রশ্নের উত্তর এখানেই তোমরা খুঁজে পাবা। যদি বারবার তোমরা লেকচারটা টেনে টেনে দেখবা, তাহলেই দেখবা যে বিষয়টা তোমাদের জানতে ইচ্ছা করছে সেগুলো কিন্তু আমার কথার মধ্যেই বা চিত্রের মধ্যেই আছে, তোমরা খুঁজে পাবো ইনশাল্লাহ। আর যদি কোনো বিশেষ প্রশ্ন থাকে তাহলে তোমরা ইনবক্স করে দিবা, আমি আগামী দিনে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।